একটি শহরকে ঘিরে রয়েছে প্রাকৃতিক গুপ্তধন। ইতিহাসের পাতা খনন করলে আমরা খুঁজে পাই যে 500 বছর পরে কলকাতা শহরের ফুসফুসকে বাঁচানোর জন্য দরকার সেই গুপ্তধনের। আজ আমরা এমন এক ইতিহাসের কথা বলবো এবং এমন এক গুপ্তধনের খোঁজের কথা বলবো যা বর্তমান সময়ে শহর কলকাতার বাস্তুতন্ত্রকে নতুন জীবন দান করতে পারে। আমরা কথা বলবো আদি গঙ্গার কথা, আমরা কথা বলবো বেহুলা লক্ষিন্দরের কথা, আমরা কথা বলবো কালীঘাটের মা কালীর কথা, আমরা কথা বলবো সতীদাহ প্রথার কথা এবং তার সঙ্গে ইতিহাসের পাতায় জুড়ে রয়েছে ব্রিটিশদের আমলে তৈরি করা এমন এক পথ, যে পথের মাধ্যমে শহর কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর বাঁচার উপায় খুঁজে পেয়েছিল। শহর কলকাতার বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য রবীন্দ্র সরোবরকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 73 একর এই কৃত্রিম জলজ জায়গা শুধুমাত্র প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষার জন্যই নয়, 12 প্রকার জলজ প্রাণী এবং প্রায় 75 প্রকার যে গাছপালা আছে তাকে রক্ষা করাও আমাদের কর্তব্য। আমরা জানি সবুজকে বাঁচিয়ে আগামী দিনে আমরা শহর কলকাতার বাস্তুতন্ত্রকে রক্ষা করতে পারবো। এই বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য এবং এই কৃত্রিম লেককে রক্ষা করার জন্য বর্তমান সময়ে আদি গঙ্গার প্রয়োজন অতীব গুরুত্বপূর্ণ। আদি গঙ্গাই একমাত্র পারবে এই শহর কলকাতার কৃত্রিম লেককে, অর্থাৎ এই কলকাতার ফুসফুসকে বাঁচিয়ে রাখতে আগামী দিনে। আমরা জানি বর্তমান সময় রাজ্যের মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত এবং রাজ্যের মন্ত্রী মাননীয়া শ্রী অগ্নিমিত্রা পাল, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আদি গঙ্গাকে বাঁচানো এবং আগামী দিনে রক্ষার নতুন পথ তৈরিতে এবং রবীন্দ্র সরোবরের পরিবেশ বিষয়ক যে বেষ্টন ক্ষমতা সেটিকে বাঁচিয়ে রাখা এবং তার সঙ্গে আগামী দিনের বাস্তুতন্ত্রকে রক্ষা করার নতুন শপথ। 630 কোটি টাকা এটার মধ্যে বরাদ্দ করেছিল, সেটা কিরকম ভাবে এর আগে ইউটিলাইজেশন হয়েছে সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন চিহ্ন আছে। এইখানে এখন কেএমসি এবং রাজ্য সরকারের সঙ্গে দুটো সংস্থারই কাছে এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এখন এই সামনের দিনে আমরা এটা নিয়েই কাজ করব। এখন 70টি পয়েন্ট আছে যেখানে নালা হয়ে মানে পুরো নদীটার উপরে পুরো নোংরা টোংরা পড়ছে, সব এফ্লুয়েন্সটা পড়ছে। তো সেটাকে পরিষ্কার করতে হয়, সেটাকেও বন্ধ করতে হয়, তার একটা অল্টারনেটিভ জায়গা, ওটা একটা বড় প্রশ্ন। শহর কলকাতার বাস্তুতন্ত্রকে রক্ষা করতে গেলে ইতিহাসে মোড়া এই শহরটির ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1920-র দশকে জলাজঙ্গলময় জমি কেটে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের তৈরি করা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল সেই সময় কৃত্রিম লেকের মাধ্যমে। 1958 সালে এই কৃত্রিম লেকেরই নাম পরিবর্তন হয় রবীন্দ্র সরোবর লেক হিসাবে। কিন্তু এই লেকে জল আসবে কোথা থেকে, সেই প্রশ্নই বারবার উঠে আসে। সেই কৃত্রিম লেকেরই জলের প্রধান উৎস ছিল এই আদি গঙ্গা। একটি 900 মিটারের পাইপলাইনের মাধ্যমে তৈরি হয়েছিল আদি গঙ্গার জলের উৎস, যা বর্তমানে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে এবং এই হারিয়ে যাওয়ার ফলে রবীন্দ্র সরোবর তার প্রাণ হারিয়ে ফেলছে একাধিক সবুজ উদ্ভিদ, হারিয়ে ফেলছে একাধিক জলজ প্রাণী, মারা যাচ্ছে মাছ এবং তাদের প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্রের ভারসাম্য হারিয়ে ফেলছে শহর কলকাতা। আদিগঙ্গার জলদস্যু নিয়ে বারংবারই আমি কথা বলছি, কিন্তু বর্তমানে সে আদিগঙ্গা সম্পূর্ণভাবে মৃত। এই আদিগঙ্গারই সরাসরি বানের জল আর পৌঁছায় না রবীন্দ্র সরোবর পর্যন্ত, কারণ টালিগঞ্জ মেট্রোর জন্য হারিয়ে গিয়েছে সেই পাইপলাইন সম্পূর্ণভাবে। এই আদিগঙ্গায় প্রায় 500 বছরের ইতিহাস বহন করে নিয়ে চলে যাচ্ছে। আদিগঙ্গাই হলো গঙ্গা নদীর একটি প্রাচীন ও মৃতপ্রায় খাত, যা অতীতে কলকাতার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছিল। 16 শতাব্দীতেও এটি ছিল গঙ্গার মূল প্রবাহ। পরবর্তীতে প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে নদী খাতটি সম্পূর্ণভাবে বুঝে যায়।
16শ-17শ শতকের বিভিন্ন ঐতিহাসিক মানচিত্রে যেমন জোয়াং দে ব্যারোস এবং ভ্যান্ডেন ব্রুকের মানচিত্রে আদি গঙ্গার প্রভাব পরিষ্কারভাবে দেখা যায়। 1510 সালে শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে নীলাচলে যাওয়ার সময় এই আদি গঙ্গার তীর দিয়ে এগিয়ে গেছিলেন তার গন্তব্যস্থলে। অর্থাৎ শুধুমাত্র 500 বছরের ইতিহাস নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে অর্থাৎ পরিশ মুখার্জি রোডের পাশে বলরাম বসু ঘাটে আজও রয়েছে সতীদাহ প্রথার ফলক। অর্থাৎ ইতিহাস বহন করে নিয়ে চলছে এই আদি গঙ্গা। তাকে বাঁচানো এবং রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। কলকাতা পুরসভার অন্তর্গত কলকাতা শহরে একাধিক পাইপলাইন আছে শহর কলকাতাকে বেষ্টন করে। আর একটি মাত্র পাইপলাইন দরকার, যে পাইপলাইন কার্যত বাঁচিয়ে তুলতে পারে শহর কলকাতার ফুসফুসকে এবং বাঁচাতে পারে আগামী দিনে কলকাতার বাস্তুতন্ত্রকে। আমরা আদি গঙ্গা এবং রবীন্দ্র সরোবরকে আবার পুনরায় সংযুক্ত করতে পারি একটি মাত্র পাইপলাইনের মাধ্যমে, মাত্র 900 মিটারের মাধ্যমে। যে পাইপলাইন রেলপথের পাশ দিয়ে প্রবহমান পথ তাদের অতিক্রম করে সেই রবীন্দ্র সরোবর অবধি পৌঁছাতে পারে। আমরা টালিগঞ্জ রেল স্টেশনের কথা জানি, যার নিচে কিন্তু এই পাইপলাইন কিন্তু আগে ছিল। বর্তমানে এই পাইপলাইন সম্পূর্ণভাবে বন্ধ এবং এই পাইপলাইন দিয়ে কোনো জল প্রবাহ আর হয় না। এই পাইপলাইনই আমাদের নতুন করে চালনা করা উচিত এবং তার সঙ্গে আদি গঙ্গার সঙ্গে সম্পূর্ণভাবে রবীন্দ্র সরোবরকে সংযুক্ত করা উচিত। সরাসরি বান এবং জোয়ার ভাটার সময় যে জল প্রবাহ হয়, সেই জল যদি 4 ঘন্টা পাইপলাইনের মাধ্যমে, যদি পাম্পিং সিস্টেমের মাধ্যমে আমরা যদি রবীন্দ্র সরোবরে প্রবাহ করি এই পাইপলাইনের মাধ্যমে, কার্যত বেঁচে যাবে আগামী দিনের বাস্তুতন্ত্র, আগামী দিনের শহর কলকাতা বেঁচে যাবে। পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ প্রতিনিয়ত রবীন্দ্র সরোবরকে বাঁচানোর লড়াই করছেন। শুধুমাত্র রবীন্দ্র সরোবরের প্রাকৃতিক উদ্ভিদ নয়, সেই প্রাণী, যে জলজ প্রাণীকে বাঁচানোর জন্য তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত নবান্নে চিঠি দিয়েছিলেন। সময় পেরিয়েছে, নতুন সরকার এসছে, আদি গঙ্গার সঙ্গে রবীন্দ্র সরোবরকে সংযোগ করার আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু। এই কৃত্রিম লেক এবং তার সঙ্গে নতুন সংযোগ পথই কার্যত আগামী দিনে শুধুমাত্র বাস্তুতন্ত্রকেই বাঁচাবে না, আদি গঙ্গার সংলগ্ন একাধিক আদি গঙ্গা শুধুমাত্র ইতিহাস বহন করে না, আদি গঙ্গা প্রতিটা মুহূর্তে মানুষের পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে সময়ের যে তারতম্য তাকেও কিন্তু ধারণ করে রেখেছে। আদি গঙ্গার জলজ প্রবাহের সঙ্গে শুধু রবীন্দ্র সরোবর বাঁচবে না, বাঁচবে এই শহর কলকাতার বাস্তুতন্ত্র। সুতরাং আমাদের অতি শীঘ্রই প্রয়োজন আমাদের পাইপলাইন সিস্টেমের মাধ্যমে, এবং যে সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছেন এবং বর্তমান সরকারের মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত এবং মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিয়েছে, তাকে সাধুবাদ জানিয়ে আমাদের আগামী দিনের পথকে আরো উন্নত করতে হবে, শহর কলকাতাকে বাঁচাতে হবে।